বলছি ফেব্রুয়ারি 1948 সালের কথা, যেখানে MH370কে শেষবারের মতো দেখা গিয়েছিল, অর্থাৎ স্ট্রেইট অফ মালাক্কাতে। এই জায়গাটি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝখানে একটি সংকীর্ণ সামুদ্রিক পথ, যেখান থেকে দুনিয়ার হাজার হাজার যুদ্ধজাহাজ ও মালবাহী জাহাজ চলাচল করে। সেদিন আবহাওয়া একেবারে পরিষ্কার, সমুদ্র শান্ত এবং বাতাস সাধারণ দিনের মতোই অত্যন্ত শান্তিপূর্ণ ছিল। এই পথ দিয়েই আমেরিকান এবং ব্রিটেনের বেশ কিছু সামুদ্রিক জাহাজ সফর করছিল। সবকিছুই স্বাভাবিক চলছিল, কিন্তু হঠাৎ সেখানে উপস্থিত বেশ কয়েকটি জাহাজের রেডিওতে একটি অদ্ভুত সিগন্যাল আসে। হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি ছেত্রী। ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যায়। বন্ধুরা, প্রাপ্ত অদ্ভুত সিগন্যালটি মোর্স কোড ফরম্যাটে ছিল। মোর্স কোড কমিউনিকেশনের একটি পুরনো পদ্ধতি অবশ্যই, কিন্তু এটি ভয়েস মেসেজের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য ছিল। সাধারণ রেডিওতে যদি ভয়েস ট্রান্সমিট করা হয়, তবে তা নির্ভর করে দূরত্ব, বায়ুমণ্ডলে থাকা প্রতিকূলতা যেমন কুয়াশা, ধুলো ও আর্দ্রতা এবং লাইন অফ সাইটের উপর। আর যখন প্রতিবন্ধকতা থাকে, তখন অডিও মেসেজ পুরোপুরি রিসিভার পর্যন্ত পৌঁছতে পারে না। হয় সেটি ফেড হয়ে যায়, অথবা রিসিভার এন্ডে বেশ বিকৃত হয়ে পৌঁছয়। এর বিপরীতে মোর্স কোড হলো ডটস এবং ড্যাশের একটি কম্বিনেশন, যাকে রিসিভার এন্ডে ডিকোড করে ইংরেজিতে পুরো সেন্টেন্স তৈরি করা হয়। এই মেসেজের সবচেয়ে বড় সুবিধে হলো এটিকে হাজার হাজার কিলোমিটার দূরে বায়ুমণ্ডলের প্রতিবন্ধকতার সত্ত্বেও পাঠানো সম্ভব। সেদিন মালাক্কা স্ট্রেইটে জাহাজগুলো যে মোর্স কোড পেয়েছিল, সেটি শুরুতে ছিল 3টি ডট, 3টি ড্যাশ এবং তারপর আরও 3টি ডট। আর এই প্যাটার্নটি দুবার রিপিট হয়েছিল এবং আগে ডটস ও ড্যাশের একটি লম্বা ধারা ছিল। মোর্স কোড থেকে এটিকে ডিকোড করা হলে শুরুর অংশের অর্থ দাঁড়ায় SOS SOS। এই পুরো মেসেজের ট্রান্সলেশন দাঁড়ায় SOS SOS স্টিমশিপ SS আওরাং মেডাং এর পক্ষ থেকে অনুরোধ, শর্ট ওয়েভ ওয়্যারলেস থাকা জাহাজগুলো ডাক্তারের সাথে অবিলম্বে যোগাযোগ করুন। এটি ছিল রিসিভ হওয়া প্রথম মেসেজ। এরপর কোনো অপেক্ষা ছাড়াই দ্বিতীয় মেসেজটি আসে এবং এর ট্রান্সলেশন ছিল সম্ভবত সেকেন্ড অফিসার মারা গেছে, ক্রুয়ের অন্যান্য সদস্যরাও মারা গেছে, মেডিকেল পরামর্শ দেওয়া দরকার নেই। SOS যুদ্ধ জাহাজ থেকে জরুরি সাহায্যের অনুরোধ। এই দ্বিতীয় মেসেজের পর আওরাং মেডান নিজের পজিশন সম্পর্কে তথ্য পাঠায় এবং তারপর শেষ মেসেজটি পাঠায়, যা সম্ভবত ইনকমপ্লিট ছিল। শেষ মেসেজে শুধু ছিল আই ডাই। এই শেষ মেসেজের পর একটি দীর্ঘ নীরবতা নেমে আসে। অন্য জাহাজের রেডিও অপারেটররা অবিলম্বে পাল্টা জবাব দেয়, কিন্তু ওপাশ থেকে আর কোনো উত্তর আসেনি। পরবর্তী কয়েক মিনিট পর্যন্ত এই নীরবতা বজায় ছিল এবং যেসব জাহাজে এই মেসেজ পৌঁছেছিল তাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে SS আওরাং মেডান নামের এই জাহাজের সাথে মারাত্মক কিছু ঘটেছে। এই ভয়ঙ্কর মেসেজগুলো পাওয়ার পর সিলভার স্টার নামের সবচেয়ে কাছাকাছি থাকা একটি আমেরিকান মার্চেন্ট শিপের ক্যাপ্টেন সেই লোকেশনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন যেখান থেকে সিগন্যাল এসেছিল। তারা তাদের পথ পরিবর্তন করে দ্রুত গতিতে SS আওরাং মেডানের দিকে এগিয়ে যেতে থাকেন। প্রথমে তাদের মনে হচ্ছিল হয়তো জাহাজটি ডুবে যাচ্ছে বা সেটির ওপর হামলা হয়েছে। বেশ কয়েক ঘন্টা সফরের পর সিলভার স্টার সেই লোকেশনের কাছাকাছি পৌঁছয় এবং দূরবীনের সাহায্যে দেখতে পান যে সেই লোকেশনে সত্যি একটি জাহাজ দাঁড়িয়ে আছে। যখন তারা আরও কাছে পৌঁছালেন, তখন সিলভার স্টারের ক্রু কিছুটা অবাক হয়ে গেলেন, কারণ SS আওরাং মেডান ঠিকঠাক অবস্থায় রয়েছে। না জাহাজটির কোথাও ড্যামেজ ছিল, না জাহাজের ভেতর পানি ঢোকার কোনো লক্ষণ ছিল। জাহাজটি খুব শান্তভাবে পানির ওপর ভাসছিল। কিন্তু একটি বিষয় এখানে একটু অদ্ভুত ছিল। স্টিম ইঞ্জিন হওয়ার সত্ত্বেও জাহাজের ওপরের চিমনি থেকে কোনো ধোঁয়া বের হচ্ছিল না। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল ডেকে কোনো নড়াচড়াও ছিল না। এত বড় জাহাজ অথচ সম্পূর্ণ নিস্তব্ধ। সিলভার স্টারের ক্যাপ্টেন কিছুই বুঝতে পারছিলেন না। তারা লাউড স্পিকারে বেশ কয়েকবার কল দিলেন।
হর্ন বাজালেন, কিন্তু সেখানে সমুদ্রের ঢেউ ছাড়া আর কোনো শব্দ ছিল না। অবশেষে সিলভার স্টারের ক্যাপ্টেন সিদ্ধান্ত নিলেন তিনি তার একটি টিমকে এই জাহাজে পাঠাবেন যেন এই রহস্যের উপর থেকে পর্দা সরানো যায়। যখন একটি রেস্কিউ টিম SS আওরাং মেডানের ওপর উঠল তখন ভেতরের পরিবেশ বেশ ঠান্ডা ছিল এবং সম্পূর্ণ নীরবতা ছেয়েছিল। এরই মধ্যে তাদের নজর প্রথম লাশের ওপর পড়ল। এই লাশটি তাদের কাছে সাধারণ মনে হয়নি, কারণ মৃত লোকটির ফেস ভয়ে বিকৃত হয়ে গিয়েছিল। তার চোখ এবং মুখ পুরোপুরি খোলা ছিল। দেখে মনে হচ্ছিল যেন মৃত্যুর সময় সে অত্যন্ত ভয়াবহ কোনো কিছু দেখেছে। তার বডি শক্ত হয়ে গিয়েছিল এবং হাত দুটো সামনের দিকে প্রসারিত ছিল, যেন সে কোনো কিছুকে আটকানোর চেষ্টা করছিল। রেস্কিউ টিম আরও এগিয়ে গেলে তারা আরও লাশ দেখতে পায়। ডেকের সব জায়গায় মরদেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল। ক্যাপ্টেন নিজের জায়গাতেই মৃত অবস্থায় পড়েছিলেন, আর বাকি অফিসাররা ব্রিজে মৃত অবস্থায় পড়েছিলেন। এমনকি জাহাজের কুকুরটিকেও মৃত অবস্থায় পাওয়া যায়। সেই কুকুরের মৃত্যুও স্বাভাবিক মনে হচ্ছিল না। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো কোনো ডেড বডির ওপর আঘাতের চিহ্ন ছিল না, না কোথাও রক্তের দাগ, না কোনো লড়াইয়ের চিহ্ন। শুধু সবার মুখে সেই একই ভয়ঙ্কর এক্সপ্রেশন ছিল। রেস্কিউ টিম যখন রেডিও রুমে পৌঁছালো তখন সেখানে সেই রেডিও অপারেটরের লাশ পাওয়া গেল, যে এই সমস্ত রেডিও মেসেজ পাঠিয়েছিল। তার আঙ্গুলগুলো তখনও মোর্স কোডের কি বাটনের উপর ছিল, যেখান থেকে সে আই ডাই মেসেজটি পাঠিয়েছিল। সিলভার স্টারের রেস্কিউ টিমের কাছে একটি বিষয় তো কনফার্ম হয়ে গিয়েছিল যে এখানে অত্যন্ত অস্বাভাবিক কিছু ঘটেছে, কারণ লাশগুলোর ওপর কোনো স্পষ্ট আঘাতের চিহ্ন ছিল না এবং সবার মৃত্যুই ভয়ের কারণে হয়েছে। ঠিক এই পয়েন্টে তারা সিদ্ধান্ত নেন যে জাহাজটিকে দড়ি দিয়ে বেঁধে কাছের কোনো পোর্টে নিয়ে যাওয়া হবে, যেন এর ওপর আরও ইনভেস্টিগেশন করা যায়। রেস্কিউ টিম শুধু দড়ি বাঁধা শুরুই করেছিল, অমনি জাহাজের নিচের অংশ কার্গো হোল্ড নাম্বার 4 থেকে ধোঁয়া বের হতে শুরু করলো। প্রথমে হালকা ধোঁয়াই ছিল, কিন্তু দেখতে দেখতে আগুন দাও দাও করে জ্বলে উঠল। এই আগুন এত দ্রুত ছড়িয়ে পড়লো যে রেস্কিউ টিমের কাছে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো অপশন ছিল না। তারা খুব দ্রুত ছোট বোটগুলোতে উঠে পড়লেন এবং কোনো মতো নিজেদের জীবন বাঁচিয়ে সিলভার স্টারের দিকে চলে গেলেন। তারা নিজেদের জাহাজে পৌঁছানো মাত্রই SS আওরাং মেডানের এক ভয়াবহ বিস্ফোরণ ঘটল, যা জাহাজের ধ্বংসাবশেষকে বহু দূর পর্যন্ত সমুদ্রে ছড়িয়ে দিল। দেখতে দেখতে চোখের পলকে সেই মিস্টেরিয়াস জাহাজটি নিজের সমস্ত রহস্য সাথে নিয়ে সমুদ্রের গভীরে তলিয়ে গেল। সেখানে কোনো প্রমাণ অবশিষ্ট ছিল না, শুধু সাক্ষী ছিল সিলভার স্টারের ক্রু মেম্বাররা, যাদের সামনে এই পুরো ঘটনাটি ঘটেছিল। যেহেতু কোনো প্রমাণই উপস্থিত ছিল না, তাই অনেকেই এটিকে মন গড়া গল্প বলেন এবং কিছু মানুষ এর উপর কনস্পিরেসি থিওরি তৈরি করতে লাগলেন। কিছু রিসার্চারদের বক্তব্য ছিল SS আওরাং মেডান নামের কোনো জাহাজ অফিসিয়ালি রেজিস্টার্ড ছিল না। লয়েড শিপিং রেজিস্টার্ড, যেখানে দুনিয়ার সমস্ত জাহাজের রেকর্ড রাখে, সেখানে এই জাহাজের কোনো নাম পাওয়া যায়নি। কিন্তু অন্যদিকে এই ঘটনার উপর বিশ্বাস রাখা গবেষকরা মনে করেন যে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরের সময়ের কথা। সেই সময় অনেক সামুদ্রিক জাহাজ ফেক নামে চলতো অথবা রেজিস্টার্ডই হতো না। হতে পারে SS আওরাং মেডানও তাদের মধ্যেই একটি ছিল, অথবা সেটি কোনো ইললিগাল অ্যাক্টিভিটিতে লিপ্ত ছিল, যার কারণে সেটিকে রেজিস্টার করানো হয়নি। কিছু সময় পর 1954 সালে ডাচ নিউজ পেপারে একটি আর্টিকেল ছাপা হয়, যেখানে SS আওরাং মেডানের এই পুরো ঘটনা বর্ণনা করা হয়েছিল। এতে এমন কিছু মানুষের ইন্টারভিউ ছাপা হয় যারা এই মিস্টেরিয়াস জাহাজে আগে কাজ করেছিলেন। এদের মধ্যে কিছু ক্রুদের বক্তব্য ছিল যে আওরাং মেডান কিছু অবৈধ মালামাল পাচারের কাজে ব্যবহৃত হতো, এ কারণেই হয়তো এটিকে রেজিস্টার করা হয়নি। তাদের বক্তব্য থেকে নেওয়া তথ্যের উপর ভিত্তি করে যখন জাহাজের মালিককে ট্রেস বা খোঁজার চেষ্টা করা হলো, তখন প্রমাণের অভাবে মালিকেরও সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনার বহু বছর পর মে 2003 সালে আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি CIA কিছু সিক্রেট ফাইল পাবলিক করে, যার মধ্যে একটি ফাইল এই মিস্টেরিয়াস জাহাজ SS আওরাং মেডান সম্পর্কিত ছিল। এটি একটি চিঠি ছিল যা 29 মে 1958 সালে CIA-কে লেখা হয়েছিল। এই চিঠিতে এই দুর্ঘটনার সমস্ত ডিটেইলসের সাথে লেখক উল্লেখ করেছিলেন, আমার বিশ্বাস SS আওরাংয়ের ট্র্যাজেডি যদি সলভ হয়ে যায়, তবে এখানে নিখোঁজ হওয়া অনেক এয়ারপ্লেন এবং সামুদ্রিক জাহাজের মিস্ট্রির জবাব মিলে যাবে। এই চিঠির ওপর CIA কোনো ইনভেস্টিগেশন করেছিল কিনা তা জানা যায়নি, তবে এই চিঠিকে পরবর্তী 45 বছর পর্যন্ত সিক্রেট ফাইলে
রাখা হয়েছিল এবং 2003 সালে ডিক্লাসিফাই করা হয়। আজও এটি সিআইএ এর ওয়েবসাইটে উপস্থিত রয়েছে। সেই সময় সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং লজিক্যাল থিওরি ছিল যে এসএস আওরাং মেদানে কোনো বিপজ্জনক কেমিক্যাল লোডেড ছিল। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সদ্যই শেষ হয়েছিল এবং সেই সময় জাপান এবং জার্মানির কাছে অনেক ডেডলি কেমিক্যাল ছিল। বলা হয় এই জাহাজটি ওই ডেডলি কেমিক্যালগুলোর স্মাগলিং করছিল, যেমন পটাশিয়াম সায়ানাইড অথবা নাইট্রোগ্লিসারিন। এক্সপার্ট বা বিশেষজ্ঞদের মতে যদি সমুদ্রের নোনা পানি পটাশিয়াম সায়ানাইডের সাথে মিশে যায় তবে তা থেকে অত্যন্ত বিষাক্ত গ্যাস নির্গত হবে। এটি মানুষের ফুসফুসে গিয়ে কেমিক্যাল রিঅ্যাকশন করে এবং শ্বাস আটকে তাৎক্ষণিক মৃত্যু হতে পারে। এই থিওরি একটি বিষয়কে সমর্থন দেয়। আপনাদের কি মনে আছে জাহাজে প্রাপ্ত মৃতদেহগুলোতে কোনো আঘাতের মার্ক ছিল না, তাই বলা যেতে পারে পটাশিয়াম সায়ানাইডের কারণেই হয়তো তাদের মৃত্যু হয়েছিল। যদি নাইট্রোগ্লিসারিনের কথা বলা হয় তবে এটি একটি বিস্ফোরক কেমিক্যাল। যদি এটিকে সঠিকভাবে স্টোর বা সংরক্ষণ করা না হয় তবে সেটি নিচ থেকেই ফেটে যেতে পারে। হতে পারে রেস্কিউ টিম যে আগুন দেখেছিল তা এই কেমিক্যালের কারণেই সৃষ্টি হয়েছিল। আরেকটি অ্যাঙ্গেল হলো হয়তো এই জাহাজটি ইউনিট 731 মালামাল নিয়ে যাচ্ছিল। ইউনিট 731 ছিল জাপানিজ আর্মির সেই ভয়ঙ্কর ইউনিট যা দিয়ে মানুষের ওপর বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট চালানো হতো। যখন আমেরিকার হস্তক্ষেপের পর জাপান যুদ্ধ হেরে গেল তখন আমেরিকা তাদের সায়েন্টিস্টদের নিজেদের কাছে শিফট করতে চেয়েছিল। হতে পারে এই জাহাজটি সেই সিক্রেট বায়োলজিক্যাল ওয়েপন অথবা কেমিক্যাল নিয়ে যাচ্ছিল যা মাঝপথে লিকেজের কারণে পুরো ক্রু একসাথে মারা যায়। যেহেতু এটি একটি সিক্রেট মিশন ছিল তাই জাহাজটিকে কোথাও রেজিস্টার করানো হয়নি। আর যখন সিআইএ 45 বছর পর সেই চিঠি ডিক্লাসিফাই করলো তখন এই থিওরির ওপর মানুষের বিশ্বাস আরও দৃঢ় হয়ে গেল। আরেকটি ইন্টারেস্টিং পয়েন্ট হলো সিলভার স্টারের ক্রু জানিয়েছিল যে সেখানকার পরিবেশ অত্যন্ত ভারী ছিল। কুকুরের মৃত্যু এবং তার অ্যাগ্রেসিভ ভঙ্গিতে ফ্রিজ হয়ে যাওয়া প্রকাশ করে হয়তো কুকুরটি সেখানে কোনো ভয়ঙ্কর জিনিস দেখেছিল। এই পয়েন্টটি এই দুর্ঘটনার মোড় সুপার ন্যাচারাল মিস্ট্রির দিকে ঘুরিয়ে দেয়। এসএস আওরাং মেদানের বাস্তবতা আজও সমুদ্রের গভীরতায় কোথাও দাফন হয়ে আছে। যদি আমরা লজিক দিয়ে ভাবি তবে কেমিক্যাল লিক থিওরির লজিকটাই সবচেয়ে বেশি স্ট্রং মনে হয় আমার কাছে। জাপানিজ ওয়ার ক্রাইমসের কেমিক্যাল এবং এদের সেফটির অভাব সেই সেলারদের প্রাণ কেড়ে নিয়েছিল। এই ঘটনা পৃথিবীর সেই অল্প কিছু ঘটনার মধ্যে একটি যা আমাদের মনে করিয়ে দেয় সমুদ্র নিজের ভেতরে কত রহস্য লুকিয়ে রেখেছে। আজও যখন কোনো জাহাজ স্ট্রেইট অফ মালাক্কা অতিক্রম করে তখন সেলাররা এসএস আওরাং মেদানের কাহিনী স্মরণ করেন। এই কাহিনী আমাদের জানায় যে মানুষ যতই উন্নতি করুক না কেন প্রকৃতি এবং ভাগ্যের সামনে আজও সে কতটা নিরুপায়। বন্ধুরা আজকের এই এপিসোড কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। এরকম আরো ইনফরমেটিভ এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।